নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন লোকসভার লড়াই। লোকসভার লড়াইয়ে আমরাও গিয়েছি, প্রচুর জায়গায় গিয়েছি। এবার এসছি বারাসাতে। বারাসাতে লোকসভার লড়াইয়ের ভবিষ্যৎ কি? মহিলা ভোটার কতটা প্রভাব ফেলবে এবারের লোকসভার লড়াইয়ে? আজ এই নিয়েই প্রশ্ন করব। প্রতিটা দলের সমর্থকরা রয়েছেন, তাদের দলীয় পতাকা চলে এসেছে এবং একই সঙ্গে প্রতিটা দলের যারা বক্তা তারাও রয়েছেন। তবে আপনারাও ভাবছেন এই খালি পোডিয়াম কেন? আজকে এনকেটিভি বাংলার পর্দায় লোকসভার লড়াই ভোট ওয়েভে খালি পোডিয়াম কেন? কথা ছিল আইএসএফ এর প্রার্থী এখানে দাঁড়াবে, আইএসএফ এর কোনো বক্তা এখানে দাঁড়াবে, তবে আইএসএফ এর থেকে কাউকেই আজ এখানে পাঠানো হয়নি। খালি পোডিয়ামটা রেখে দিলাম প্রতীকী হিসেবে। গণতন্ত্রে সবাইকে বলতে দেওয়ার সুযোগ আছে, তাই আমরাও গণমাধ্যম হয়ে গণতন্ত্রে আইএসএফ এর জন্য এই খালি পোডিয়াম রেখে দিলাম। 1 ঘন্টার শো, যদি আসেন ওয়েলকাম তারা এখানে দাঁড়িয়ে তাদের বক্তব্য দেওয়ার জন্য। আজ লোকসভার লড়াইয়ে আমাদের ইস্যু মহিলা ভোটার কতটা প্রভাব ফেলবে, মহিলাদের ইস্যু লোকসভার লড়াইয়ে কোন দল সবার আগে রাখছে। সন্দেশখালী, হাতরাস তৃণমূল কংগ্রেসের জন্য এবং বিজেপির জন্য কি ডিসঅ্যাডভান্টেজ হবে, নাকি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘাড়ে ভর দিয়েই তৃণমূল বিজেপি উভয় পক্ষই এবার লোকসভার লড়াইয়ে বাজি মারবে? আজ এই নিয়ে আলোচনা হবে। আসুন আমাদের বক্তাদের সঙ্গে আলাপ করি। ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করছেন পিকলু শর্মা। পিকলু শর্মা। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন বিশ্বজিৎ সাহা। এবং বাম ফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক, নেতাজি সুভাষচন্দ্র বসু যে পার্টি শুরু করেছিলেন সেই ফরওয়ার্ড ব্লক কে রয়েছেন? নমস্কার, কমরেড হেমন্ত দাস। কমরেড হেমন্ত দাস। বেশ, শুরু করব প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন, লোকসভার লড়াইয়ে মহিলা ভোটার টানতে কোন দল কি করছে? বিজেপি। দেখুন, সত্যি কথা বলতে গেলে ভারতীয় জনতা পার্টিকে এই লোকসভা নির্বাচনে খুব বেশি খাটতে হচ্ছে না পশ্চিমবঙ্গে। তার কারণ পশ্চিমবঙ্গের যে সরকারটা চলছে, তাদের যে দুর্নীতি, তাদের যে চুরি, সেটা মানুষের সামনে এসে গেছে। এটা শুধুমাত্র বিরোধীরা বলছে না, সাধারণ মানুষ বলছে। আজকে প্রত্যেকটা স্তরে আমরা দেখতে পাচ্ছি মায়েরা, আপনারা যেটা বলছেন যে মহিলা ভোটার, আজকে মায়েরা প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তারা ক্ষোভ বিক্ষোভের কথা বলছে, তারা আন্দোলনে সামিল হচ্ছে। তার কারণ যেদিন থেকে পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি জায়গা পেয়েছে, সেদিন থেকে প্রত্যেকটা মুহূর্তে ভারতীয় জনতা পার্টি এই সরকারের প্রত্যেকটা দুর্নীতি, অপশাসন মানুষের সামনে তুলে ধরেছে এবং মানুষ তাতে উদ্বুদ্ধ হয়েছে। মানুষ বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে কিছু পেতে হলে তাদেরকে আন্দোলন করতে হবে, অবসান করতে হবে, তো সেটা তারা করছে। তাই ভারতীয় জনতা পার্টিকে খুব বেশি প্রচার করতে হচ্ছে না বা খুব বেশি মাথা ঘামাতে হচ্ছে না এই নির্বাচনে। তৃণমূল কংগ্রেস মহিলাদের উপর অত্যাচার করছে, তাই তো? একদম, আমরা তো দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের নির্যাতন। সন্দেশখালীতে আমরা দেখতে পাচ্ছি মায়ের বোনদের সঙ্গে কি হয়েছে। আমরা বকটুই দেখতে পেয়েছি, আমরা বিভিন্ন জায়গা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গা আমরা দেখতে পাচ্ছি আজকে মায়েদের। বেশ 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 বেশ, তৃণমূল কংগ্রেসে যিনি রয়েছেন, তৃণমূল কংগ্রেস অত্যাচার করছে, মা বোনেদের ওপর অত্যাচার করছে, কি বলবেন? আপনারা দেখেছেন, মণিপুর দেখেছেন, আপনারা হাতরাস দেখেছেন, উন্নাও দেখেছেন। মণিপুরে 50 দিনের পরেও প্রধানমন্ত্রী যায়নি। সে উন্নাও থেকে শুরু করে, হাতরাস থেকে শুরু করে। কিন্তু আপনারা দেখবেন একমাত্র বাংলা যেখানে 50%-এর বেশি মহিলা আসন দেওয়া হয়, কোনো রাজ্যে মহিলাদের কথা ভাবা হয় না, কিন্তু বাংলায় মহিলাদের কথা হয়। লক্ষ্মীর ভান্ডার ছেড়ে দিন, লক্ষ্মীর ভান্ডারের কথা বলবো না, কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছে, তাদের নিজের অধিকারকে বাঁচিয়েছে, সেটা ভালো করেছে। এরা 50 দিন পরে মণিপুরে আমরা দেখেছি, মণিপুরে যখন মহিলারা ধর্ষিত হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে যখন তাদেরকে রাস্তায় দাঁড় করে মানে একদম নগ্ন অবস্থায় তাদেরকে হাঁটানো হচ্ছে, তার 50 দিন চলে যাওয়ার পরেও মণিপুরে কিন্তু প্রধানমন্ত্রী যায়নি। এরা মহিলাদের নিয়ে কথা বলে, এরা মহিলাদের নিয়ে কথা বলে, আপনাদের বলতে হবে। কিন্তু বাংলায় মহিলাদের কথা বাংলার মুখ্যমন্ত্রী মহিলাদের কথা ভেবেছেন, তাই তো বিভিন্ন নির্বাচনে আপনারা দেখেন। বেশ বেশ, আপনারা যখন বলছেন বাংলার মুখ্যমন্ত্রী মহিলাদের কথা ভেবেছেন, একটা প্রশ্ন আসে, সন্দেশখালীতে একবার মুখ্যমন্ত্রী যেতে পারলেন না? কি বলছেন? মন্দিরের মুখ্যমন্ত্রী যেতে পারে না? বাংলার প্রত্যেকটি নেতৃত্ব সন্দেশখালী গেছে, আমাদের এই জেলা মুখ্যমন্ত্রী বাদে। কি মুখ্যমন্ত্রী বাদে মানে? প্রত্যেকটা মুখ্যমন্ত্রী যেতে পারে, কি গ্যারান্টি আছে? সবাই গেছে। আপনারা যেভাবে সংবাদ মাধ্যমরা, বিভিন্ন সংবাদ মাধ্যমরা যেভাবে সন্দেশখালীকে দেখানো হচ্ছে, সন্দেশখালী সেই ঘটনা কি ঘটেছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বলেছে যে যদি সন্দেশখালীতে কোনো ঘটনা ঘটে থাকে সেই ঘটনার বিচার হবে। বেশ 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 বেশ, শাহজাহান অ্যারেস্ট হয়েছে, যেভাবে আমরা গণমাধ্যম সন্দেশখালী দেখাচ্ছি সেভাবে সন্দেশখালী ঘটেনি। না হোক, না ঘটলো, হতেই পারে। দেখুন, গণমাধ্যমকে অ্যাটাক করবে এটা তো খুব স্বাভাবিক, কিন্তু নিরাপদ সর্দার তিনি এতদিন ধরে কি করলেন? আপনারা জানেন এবারে লোকসভার লড়াইটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুই শক্তির বিরুদ্ধে
বামফ্রন্টের লড়াই। আপনার সন্দেশখালী যে ঘটনা ঘটেছে, আমাদের রাজ্যের লজ্জা, এটা বিদ্যাসাগরের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় মায়েদের আজকের ইজ্জত বলে কিছু নেই, তারা টাকায় বিক্রি হচ্ছে। আর যে সরকারটা কেন্দ্রে আছে সে সরকারি হাতরাসের ঘটনা, মণিপুরের ঘটনা এ রাজ্যের মানুষ সবাই জানে। কিন্তু আমরা মহিলাদের যে 48% ভোট আছে, সেই ভোটের জন্য দাঁড়িয়ে আমরা বামফ্রন্টগতভাবে যারা আইসিডিএস এর কর্মী আছে তাদের অধিকারের জন্য বামফ্রন্ট লড়াই করে, যারা মিড ডে মিলে রান্না করে, যেমন বামফ্রন্ট লড়াই করে আম জনতার কিংবা আইসিডিএস কর্মী, যারা একেবারে কি বলবো সমাজের নিচুতলার কর্মী, খেটে খাওয়া মানুষদের জন্য লড়াই করে বামফ্রন্ট। একটু আস্তে বক্তা এখানে, আপনারা বক্তা নন। 34 বছর বামফ্রন্ট তো পশ্চিমবাংলাকে শেষ করে দিয়েছিল, আপনারা দেখেছেন নিজেদের চোখে, বিভিন্ন সংবাদ মাধ্যমও দেখিয়েছে। কিন্তু সেটা দেখা গেছে যে বামফ্রন্টকে বলার কোনো জায়গা নেই। যারা বলে যে চোরদের মন্ত্রিসভায় থাকবো না, যাদের মন্ত্রীরা বলে, তারা বলছে যে আইসিডিএস, তারা বলছে মিড ডে মিল, মানে এদের চিরকুটে চাকরি, বোঝেন তো, চিরকুটে চাকরি। এটা চিরকুটে লিখে দিত, চাকরি হয়ে যেত, ঠিক আছে? এরা চিরকুটে চাকরির কথা বলে। এদের প্রত্যেকটা পরিবার নিজেদের বলতো যে ওরা সবসময় কর্মী, মানে কি জানো, হোল টাইমার। কিন্তু প্রত্যেকটা পরিবারে খোঁজ নিয়ে দেখুন, প্রত্যেকটা পরিবারে কেউ মাসির ছেলে, মামার ছেলে, নিজের বউ, সবার একটা করে চাকরি আছে। দেখ, খোঁজ নিয়ে দেখুন, চিরকুটে চাকরি। আচ্ছা, সন্দেশখালী নিয়ে তৃণমূল কংগ্রেস বলছে যেটা চলছে সেটা অপপ্রচার। আপনারা কি রাজনীতি করছেন সন্দেশখালী নিয়ে? দেখুন, বিষয়টা তৃণমূল কংগ্রেসের, মানে আমার খুব অবাক লাগলো যে তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র রয়েছেন তিনি উত্তর দিতে পারলেন না। আপনারা যখন বললেন যে মুখ্যমন্ত্রী কেন সন্দেশখালীতে যায়নি, বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে মহিলা অত্যাচারিত হয়েছে, তাহলে একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তারা কেন গেলেন না? মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে কেন গেলেন না মুখ্যমন্ত্রী? তো বিষয়টা হচ্ছে গিয়ে তৃণমূলের কাছে বলার কিছু নেই। তৃণমূলের আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাচ্ছি এখনো সন্দেশখালীতে চমকানি ধমকানি চলছে। তো এইসব চমকানি ধমকানি দিয়ে ভোট এবার হবে না। লোকসভা নির্বাচন প্রত্যেকটা মানুষ ভোট দিতে পারে, তার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মাঠে ময়দানে রয়েছে। এবং যে বিষয়টা আপনি আমাকে বলছিলেন, যে মূল যে বিষয়, আমরা একটু আগে শুনতে পাচ্ছিলাম যে এখানে চিরকুটে চাকরির কথা বলছিলেন তৃণমূল বন্ধু। তো তৃণমূলের হচ্ছে খামে চাকরি হয়, যে খামের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকে, আমরা দেখতে পেরেছি। বেশ দেখতেই পাচ্ছেন আমাদের যারা এখানে রয়েছেন সমর্থকদের মধ্যেও এখানে উদ্দীপনা রয়েছে। সন্দেশখালী, লক্ষ্মীর ভান্ডার একসঙ্গে উঠে আসছে। একটা প্রশ্ন ছিল আইএসএফ এর কাছে, আইএসএফ এর কেউ নেই তাই বলে কি প্রশ্ন করব না? প্রশ্ন ছিল এই বারাসাতের লড়াইয়ে এখানে প্রার্থী রয়েছে আইএসএফ এর কি বক্তব্য? মহিলা সংক্রান্ত যতগুলো অভিযোগ বাংলায় উঠেছে, আইএসএফ এর কি কিছু বলার আছে? প্রশ্ন তো করার ছিল, বক্তা কোথায় যে প্রশ্ন করব? গণমাধ্যম প্রশ্ন করে, এটা বলতে পারবেন না গণমাধ্যম প্রশ্ন করে না। বক্তা না থাকলে আমাদের কিছু করার নেই। আইএসএফ কত বড় কাঁটা ভোটে তোমাদের জন্য? আইএসএফ কাটা? আমি আর ছোট ঘটনা বলি আপনাদেরকে। আইএসএফ এর যে বিধায়ক, একটা মাত্র বিধায়ক আছে পশ্চিমবাংলায়, নওশাদ সিদ্দিকী, উনি পীরের আওলাদ বলে। পীরের আওলাদ যদি হয়, যে বলেছিল 6 মাস ধরে শুনে যাচ্ছি যে রায়মানার সে নাকি ভোটে দাঁড়াবে। আমি যদি পীররা যেটা বলে সেটা সবসময় কাজ সেটা করে থাকে। হারা জেতা বড় কথা না, গণতন্ত্রে হার জিত আছেই, কোন একটা দল জিতবে, কোন একটা দল হারবে। কিন্তু সে কিন্তু রায়মানার সাহস দেখালো না আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আইএসএফ নিয়ে কোনো কাটাই না। আইএসএফ কে অনেকে বলছে বিজেপির বি টিম, ভোট কাটুয়া। আর আইএসএফ মানেই ভোট কাটার মেশিন, তাই কি আপনাদের বি টিম? বিষয়টা প্রথমে আমি বলি যে তৃণমূলের মুখপাত্র বললেন যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ওরা ভুলে গেছে যে তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দলে পরিণত হয়ে গেছে, সর্বভারতীয় তকমা হারিয়ে ফেলেছে। এর জন্য আমি বলছি দুঃখ আছে মনে দুঃখটা রাখুন। কিন্তু যেটা হচ্ছে গিয়ে আইএসএফ এর কথা বলছে, আমরা প্রত্যেকটা মুহূর্তে জানি যে তৃণমূল কংগ্রেস ভোট কুশলী হিসেবে, তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের জন্য তারা বিভিন্ন রকম বিষয় গ্রহণ করে। আমরা দেখতে পাচ্ছি যে সিপিএম এর সঙ্গে তারা কি করেছে, আমরা দেখতে পাচ্ছি ফরওয়ার্ড ব্লকের সঙ্গে তারা কি করেছে, আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের সঙ্গে তাদের জোট। কিন্তু বর্তমানে আইএসএফ কে তারা লুকিয়ে একটা খেলোয়াড় হিসেবে তাদের মধ্যে রেখেছে। আইএসএফ বামেদের হাত ধরেছিল, আইএসএফ রাদার বলবো বামেরা আইএসএফ এর হাত ধরেছিল। এবার ভোটে কি হলো? সব জায়গায় হাত ধরছেন না। অ্যাটলিস্ট এই কেন্দ্রে যদি বলি, আপনারাও প্রার্থী দিলেন, আইএসএফও প্রার্থী দিল, জোট কোথায়? শোনা যাচ্ছে কংগ্রেসও প্রার্থী দেবে, তাহলে জোটটা রইল কোথায়? আমরা সর্বভারতীয় ক্ষেত্রে, আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা কংগ্রেস এবং বিজেপি এই বিরোধী ভোটটা একটা জায়গায় ফেলতে আমরা চেয়েছিলাম। আমরা যারা আজকের 52 বছর ধরে বামফ্রন্ট করি, আমরা চেষ্টা করেছিলাম যে কংগ্রেস
এবং বিজেপি এবং তৃণমূল বিরোধী ভোট ধর্মনিরপেক্ষ ভোটটা মনের কথা বেরিয়ে গেল, কংগ্রেস মনের কথা বেরিয়ে গেল। ধর্মনিরপেক্ষ ভোটটাকে আমরা এক জায়গায় ফেলতে চাই। কংগ্রেস নেই কেন, হাত ধরলো না কেন আপনাদের জোট হওয়ার পরেও? আমাদের অনেক জায়গায় আছে, দুই একটা জায়গায় আমাদের সেখানে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। তাহলে এটা কোন জোট? এটা এটা বিজেপি এবং তৃণমূল বিরোধী জোট। আমি যে কথা বলতে চাই, এটা জোট না ঘোট? ঘোট ঘোট জোট না ঘোট? পুরোপুরি ঘোট। সবাই জোট না ঘোট? ঘোটের সঙ্গ ঘোট, কি বলবেন? না, আমি যেটা বলতে চাইছি, জোট না ঘোট সেটা লোকসভা নির্বাচনে পরে পড়া যাবে, কিন্তু এর একটাই কথা হচ্ছে, পশ্চিমবাংলায় তৃণমূলকে হারাতে এই যত দেখছেন না, যত পার্টি আইএসএফ বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সব একটা জায়গায় স্থির তো আছে। এটা ঘোট। আমরা তো শুনেছিলাম ইন্ডিয়া ব্লক মানে এই আপনারা, বামেরা, কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে স্থায়িত হয়েছে। তো এখানে তো দেখছি আপনাদের বিরুদ্ধে সবাই, আপনি যা বলছেন তাতে। এখানে পশ্চিমবাংলাতে তৃণমূলের বিরুদ্ধে এরা সবাই অলিখিত ভাবে, এখানে বিজেপিও যা, সিপিএমও তাই, কংগ্রেসও তাই, কেন সব টাকার এপিট আর ওপিট। টাকার এপিট ওপিট। তৃণমূল কংগ্রেস আর বিজেপি টাকা রেপিড ওপিড। কারণ তাপস রায় যিনি বিধায়ক ছিলেন, তার বাড়িতে যখন রেড হলো, তার পরের দিন তিনি পাল্টিকে বিজেপি গেল। ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন, মেশিন বিজেপি। আচ্ছা ওয়াশিং মেশিন, আপনারা তো ওয়াশিং মেশিন, ওয়াশিং পাউডারটার নাম কি? বিজেপি। বিজেপি ওয়াশিং মেশিন কিনা সেটা তৃণমূল কংগ্রেস বা তাদের জোট সঙ্গী যারা রয়েছে সিপিএম কংগ্রেস তারা বলতে পারবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা মুহূর্তে যে কাজটা করছে, যে স্বচ্ছ ভারত, আমরা বিগত দিনের ভারতবর্ষ দেখেছি আর আজকে বর্তমান ভারতবর্ষ দেখতে পাচ্ছি, যে ভারতবর্ষ স্বচ্ছ ভারত, আপনি যখন স্বচ্ছ ভারতের কথা বলছেন, না বললেই নয় আপনি দুর্নীতির কথা বলবেন, দুর্নীতি থেকে স্বচ্ছতা না বললেই নয়। রেড্ডি ব্রাদার্স, ইয়াদুরাপ্পা, এমনকি অজিত পাওয়ার, যাকে খোদ প্রধানমন্ত্রী বললেন চোর, 48 ঘন্টার মধ্যে তিনি মহারাষ্ট্রের মন্ত্রিসভায় জায়গা পেলেন। বিষয়টা আমার একটা কথা, যে চোর কাউকে বললে যে সে চোর হবে সেরকম ব্যাপার না, তার জন্য তদন্ত করার জন্য ইডি সিবিআই রয়েছে। আমরা পশ্চিমবঙ্গে যদি মানে এক মিনিট প্রধানমন্ত্রী কাউকে চোর বললে সেটা জাস্ট এমনি? হ্যাঁ ভাই, এমনি কেন হবে? আমি তো বারবার করে বলছি যে ইডি সিবিআই রয়েছে তদন্ত করার জন্য। পশ্চিমবঙ্গের যে সব থেকে বড় চোর তোলাবাজ ভাইপো, আমরা প্রত্যেকটা মুহূর্তে চোর বলছি, কিন্তু চোর প্রমাণিত হয়নি, ইডি সিবিআই তদন্ত করছে, যখনই প্রমাণিত হবে সঙ্গে সঙ্গে শ্রীগড়ে যেতে হবে। তো বিষয়টা এটাই যে চোর যারা রয়েছে, যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলে যেতে হবে। বেশ 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 প্রশ্ন ছিল দুর্নীতির প্রসঙ্গে বিজেপির প্রবক্তা বললেন যে ভারতীয় জনতা পার্টি স্বচ্ছতায় বিশ্বাস করে। আমাদের প্রশ্ন ছিল, যদি স্বচ্ছতাতেই বিশ্বাস করেন তাহলে অজিত পাওয়ারটা কি হলো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন অজিত পাওয়ার দুর্নীতিগ্রস্ত, সেই অজিত পাওয়ার এখন মহারাষ্ট্রের মন্ত্রিসভায় ফাইন্যান্স মিনিস্টার। আমার দুই সহকর্মী রয়েছে, পৃথা রয়েছে এবং বিক্রান্তকে ডেকে নেবো। বিক্রান্ত রয়েছে। বিক্রান্ত, তোমার কাছ থেকে আমি তৃণমূল কংগ্রেসের রিয়াকশন চাইবো, আর পৃথা তোমার কাছ থেকে বিজেপির রিয়াকশন চাইবো। যারা মাঠে নেমে রাজনীতি করেছে, এই সাপোর্টার, সেই ওয়ার্কার, তারা কি বলছে? বিক্রান্ত, প্রশ্ন যে কেন এই যে অজিত পাওয়ার বা দুর্নীতির বিষয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কতটা সুবিধা বা কতটা হাতিয়ার হিসাবে তুলে ধরবে? দেখুন, দুর্নীতি যেটা তারা বলছে সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কেউ বিজেপির বাইরে আছে অন্য দলে, ততক্ষণ পর্যন্ত সে দুর্নীতিগ্রস্ত। কিন্তু সে যত বড়ই অন্যায় করুক না কেন, সে যদি আবার বিজেপিতে যদি যোগ দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু তার 7 খুন মাপ। কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, এই রানে আমরা দেখেছি অজিত পাওয়ার, আমরা দেখেছি শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মা, এরকম একের পর এক আছে যারা কিন্তু বিভিন্ন সময় দুর্নীতি করেছে, এবং প্রধানমন্ত্রী নিজে মুখে বলার পরেও কিন্তু তাদেরকে কিন্তু আবার সাদরে গ্রহণ করে তাদেরকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মন্ত্রিসভায় তাদেরকে স্থান দিয়েছে। এর ফলে একটা জিনিস আমরা দেখতে পারি যে সারা ভারতবর্ষে এখন লুট চলছে। যারা যারা ভালো লুট করতে পারবে তাদের জন্য কিন্তু বিজেপি ওয়েলকাম করছে, আর যারা যারা লুট করবে তাদের বিজেপি ওয়েলকাম করবে। কি বলবে? তাহলে আমার একটা প্রশ্ন, যে ওনাদের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি, যদি আঞ্চলিক দল, তারা কুণাল ঘোষ যে বলছেন যে পিসি চোর, বাইট রয়েছে, অভিষেক চোর, ভাই তো ওদের তো আরোই শোনা যাচ্ছিল না, অভিষেক চোর অন বাইট রয়েছে, তাহলে সেই ব্যাপারে কি বলতে চান? দ্বিতীয় কথা বলতে চাইছি, শুনবো সবার কথা শুনবো। ওনাদের জিজ্ঞেস করুন যে ওনাদের সাধারণ সম্পাদক যখন ওদের দলের মাথাকে চোর বলতে পারে, তাহলে সেই লোক কি করে দলে থাকে? সাধারণ সম্পাদক যদি মাথাকে চোর বলতে পারে, সেই দল কি বলবে? সম্পাদক যদি বইকে চোর বলতে পারে, তাহলে তোমরা কিভাবে করছো? সম্পাদকই তো বলছে চোর থেকে আরম্ভ করে সমস্ত কিছু। ওদের প্রাক্তন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনের এখন আছে, বডি তো ডিজলভ হয়ে গেল, কি করে থাকলো দাদা? না, বডি ডিজলভ হয়ে গেছে, তুমি জানো না? তোমাদের এখনো কৃষ্ণ কল্যাণী
ওরা কি হলো? নির্মলা সীতারামনকে এবার টিকিট দেয়নি, নির্বাচনী একটা মণ্ডলীতে রেখেছে। আর সীতারামনের বর বলছে এবং আমাদের যে মুক্তার আকবাস নাকবি ছিল এরাও তো এদেরকে চোর বলছে। তাহলে এটা নিয়ে এদের কিছু বক্তব্য দেওয়া উচিত। নির্মলা সীতারামন নিপৃতা নির্মলা সীতারামন প্রার্থী পেল না, তা কিন্তু তার যিনি রয়েছেন হাজবেন্ড তাকে প্রার্থী করা হচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেটা কি করে হয়? একটা কেন্দ্রীয় নেতৃত্ব হওয়ার পর বসিরহাট হাজিরুলের কি হয়েছে? শরীর খারাপ না হেরে গেছে? প্রথম কথা হচ্ছে এটা নতুন কিছু নয়। নির্মলা সীতারামন যে প্রশ্ন করেছি সেই উত্তরটা নেব। নির্মলা সীতারামন যখনই বাজেট পেশ করেছেন সবার আগে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন তার হাজবেন্ড বামপন্থী স্বামী। উনি কারোর রাজনৈতিক মতবাদে আঘাত করবার বা ইসে বিশ্বাসী ছিলেন। ওনার স্বামীর মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করতেন, তাই ওনার স্বামী উনি বামপন্থী স্বামী নির্মলা সীতারামনের বিরোধিতা করবেন, এটাই স্বাভাবিক। বারাসাতের যেটা বলছে তারা, আপনাদের কি বক্তব্য? দেখুন, বারাসাতে আপনাদের এই প্রোগ্রামটা হচ্ছে যে বারাসাতে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের প্রথম কথাই হচ্ছে প্রার্থী। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী একজন ডাক্তার, যিনি এই বারাসাতের সমস্ত এলাকায় আজকে আলোকিত করেছেন, ড্রেনেজের ব্যবস্থা করেছেন, মেডিকেল কলেজ হাসপাতালটাকে আজকে মেডিকেল কলেজ করেছেন। অন্যদিকে বিজেপি একজনকে প্রার্থী করেছেন যিনি মাদক পাচার করতে গিয়ে ধরা পড়েছিল, 10 বছরের জেল হয়েছিল, তারপর বিজেপি আজকে তাকে প্রার্থী করেছে। পৃথা তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন, বারাসাতে যিনি প্রার্থী তিনি ডাক্তার, বারাসাতে যিনি প্রার্থী তিনি ডাক্তার, কিন্তু যিনি বারাসাত লোকসভার বিজেপির প্রার্থী রয়েছেন তার সম্পর্কে বা তার নামে মাদক পাচারের অভিযোগ রয়েছে। যিনি প্রার্থী দিয়েছেন তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ রয়েছে। ওটা তো প্রমাণিত হয়েছে যে ওসব কিছুই নয়, ওটা ফলস কেস। কিন্তু এই যে খবরের কাগজে পয়সা মুড়ে নিচ্ছে, আজকের যে 3 বারের এমপি কাকলি ঘোষ দস্তিদার, সে বিষয়ে ওরা কি বলছে? চুরি তো ওরাও করে রেখেছে। ফলস কেস, বিক্রান্ত ফলস কেস দেওয়া হয়েছে। প্রশ্ন এখানে আসে, বিজেপি বলছে নির্মলা সীতারামনের স্বামী বামপন্থী, সেক্ষেত্রে দাঁড়িয়ে বামপন্থীদের কি বক্তব্য? বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্মলা সীতারামনের স্বামী বামপন্থী, কি বল? নির্মলা সীতারামনের স্বামী বামপন্থী কিনা জানি না, এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের প্রেক্ষিতে দাঁড়িয়ে সব থেকে বড় দুর্নীতি হচ্ছে ইলেকটোরাল বন্ড। ইলেকটোরাল বন্ডের নামে যে দুর্নীতি হয়েছে, এই যে অরবিন্দ কেজরিওয়ালকে হচ্ছে 9 বারের বার অ্যারেস্ট করলো যে আবগারি মামলায়, ওই আবগারি মামলায় অরবিন্দ ফার্মার একজন ডিরেক্টর শরৎচন্দ্র রেড্ডি অ্যারেস্ট হওয়ার 5 দিনের মধ্যে হচ্ছে 5 কোটি টাকা দেওয়ার পরেও অরবিন্দ রেড্ডি হচ্ছে ছাড়া পায়, আর 9 বারের বার অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে অ্যারেস্ট হয়। আবার এ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের কেউ 13 বার সিবিআই এর ডাকে না গিয়েও তাকে হচ্ছে গ্রেফতার তারপরে, এবং কেউ ইলেকট্রাল বন্ড ভারতীয় এসবিআই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারা প্রকাশ করেছে, এবং প্রকাশ করার মাধ্যমে তারা দেখিয়েছে ভারতবর্ষের ক্ষমতাসীন পার্টি কিভাবে তারা মহার্ঘ ওষুধগুলোর দাম বাড়িয়ে, আমাদের নাম তো রয়েছেই, কিন্তু সব থেকে বেশি আমি ইলেকট্রাল বন্ডে বলবো, কিন্তু তার আগে আমাদের বিজেপি যারা বললেন যে তাদের যে প্রার্থী তাদের বিরুদ্ধে ভুয়ো কেস, আমি একটু তাদের উদ্দেশ্যে বলি। 2021 সালে যখন বনগাঁ বিধানসভা কেন্দ্রে উনি যে একটা প্রার্থী স্মারকলিপি জমা দেয়, সেই স্মারকলিপিতে উনি নিজে লিখেছিলেন যে ওনার কারাদণ্ড হয়েছিল দিয়েছিলেন। সেখানে উনি বলেছিলেন যে উনি নাকি উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি উনি যে স্মারকলিপি দিয়েছেন সেখানে উনি ক্লাস 8 ফেল। আপনাদের প্রার্থী স্মারকলিপিতে বলেছিলেন উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু উনি আসলে ভুলভাল তথ্য দিলে তো কাজ হবে না। আচ্ছা, আমরা শুনতে পাবো না। আপনাদের কোথায় শুনতে পাবো? টিএমসির কাজই তো চুরি করা, সবকিছু চুরি করে নেওয়া। দেখুন সবকিছু আচ্ছা, বেশ বুঝলাম, এ চোর ও চোর, এ চোর ও চোর। আমজনতা জানতে চাইছে কোনটা বড় চোর, বুঝলেন তো? আমজনতা জানতে চাইছে কোনটা বড় চোর, সবচেয়ে বড় চোর কে,
দেখুন, আমরা যে লোকসভায় দাঁড়িয়ে আজকের আপনারা এই প্রোগ্রামটা করছেন, তো এই প্রোগ্রামে যিনি সাংসদ রয়েছেন তিনি সব থেকে বড় চোর। কে? কাকুলি ঘোষ দস্তিদারের নামে এত দুর্নীতি রয়েছে। আপনারা বারাসাত হসপিটালে যান, বারাসাত হসপিটালে গেলে দেখতে পারবেন সেখানে যেভাবে মানুষের চিকিৎসা হচ্ছে, সেখানে গরু ছাগলের চিকিৎসা এর থেকে ভালো হয়। আপনি হাবড়ায় চলে যান, হাবড়ার যে রাস্তাঘাটের যে পরিস্থিতি, বিগত দিন থেকে একই অবস্থা রয়েছে। আপনি নিউ টাউনে চলে যান, দেখুন সেখানে অবৈধ নির্মাণ। আপনি বিধাননগরে চলে যান, অবৈধ নির্মাণ, এবং সেই অবৈধ নির্মাণের জেরে আজকে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে। তো এই হচ্ছে এই বারাসাতের সাংসদ যিনি রয়েছেন, তো সাধারণ মানুষ বুঝতে পারছে। আপনি চলে যান আমাদের 34। বেশ 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 বেশ, সবচেয়ে বড় চোর কে? সবচেয়ে চোর এটা বলা লাগে? আপনি ভেবে দেখুন, আমাদের বারাসাত লোকসভা কেন্দ্রে যে প্রার্থী হয়েছে স্বপন মজুমদার, সে একটু আগে বলছিল, জনসাধারণ বলছিল যে 10 বছর তার কারাদণ্ড হয়েছিল এবং পেরোলে সে বেরিয়েছিল। মাদক পাচারকারী কে? পাচারকারী স্বপন দেবনাথ যেখানকার প্রার্থী, একদম শুনুন। এবং এবং দিয়েছে, আপনারা তারপরে সে দেখেছেন নির্বাচনে প্রার্থীরা জিতেছে। ঘোষণা হয়েছিল। বিচার ব্যবস্থা প্রার্থীরা ঠিক ঘোষণা হয়েছিল। নিজেদের মধ্যে কোন্দল, দলের মধ্যে কোন্দল এবং দলের কোন্দলে আপনারা দেখেছেন এদের নিজেদের দলের কোন্দল, এদের প্রার্থীকে আচ্ছা, বেশ, 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 বোঝা গেল। বামেদের কাছে একটা প্রশ্ন আছে, সবচেয়ে বড় চোর এবার কে? এটা আমাকে আর বলার দরকার নাই, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ইলেকট্রাল বন্ডের মধ্যে সবচেয়ে বড় চোর মোদি। মোদির মতো এত বড় চোর ভারতবর্ষে নেই। আপনি তো আমজনতা, সবচেয়ে বড় চোর কে? মোদি। মোদি হ্যাঁ, সবচেয়ে বড় চোর। সবচেয়ে বড় চোর মোদি। তৃণমূল সবাই চোর, আর যখন দলে যায় সব সাধু বাবা হয়ে যায়। সবচেয়ে বড় আপনি বলুন তো সবচেয়ে বড় চোরের নাম কি? মোদি। হ্যাঁ? মোদি। মোদি? হ্যাঁ। একই অবস্থা। আম জনতা, এক মিনিট, আম জনতা বলছে সবচেয়ে বড় চোরের নাম মোদি। আম জনতা বলছে সবচেয়ে বড় চোরের নাম মোদি। ভারতবর্ষের 140 কোটি মানুষ জানে যে মোদি কি আছে, মোদির পরিবার কি আছে, মোদির বাড়িঘর কি আছে। তো এগুলো আর বলতে হবে না। আমরা দেখতে পাচ্ছি 2011 সালে যে আজকে বলছে আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার প্রপার্টি কি ছিল, আজকে তার প্রপার্টি কি আছে। তৃণমূলের প্রত্যেকটা নেতার 2011 সালে কি প্রপার্টি ছিল, আজকের কি প্রপার্টি আছে, এটা সাধারণ মানুষ জানে। এবং সাধারণ মানুষ এটাও জানে যে পশ্চিমবঙ্গে বর্তমানে পড়াশোনা করলে আজকে এখানে প্রচুর কলেজের ছাত্র রয়েছে, ওরা নিজেরাও জানে যে চাকরির জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ঘুষ দিতে হবে, আর না হলে ধর্নায় বসতে হবে। কিন্তু বাধ্য চাকরির জন্য ঘুষ দিতে হবে তৃণমূল কংগ্রেসকে, চাকরির জন্য ঘুষ দিতে হবে। শুনুন, আপনার কথা শুনে রাখুন। 34 বছর বামপন যেভাবে করেছে, শুনুন, 34 বছর বামপন যেভাবে আটকেছে, এবং বিজেপি বলছে চাকরি চুরি, তৃণমূল কংগ্রেস চাকরি চুরি ফাঁক করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস চাকরি ভাগ করে দিয়েছে। শুনুন, একটা পশ্চিমবাংলায় যে পরিমাণে রিক্রুটমেন্ট হয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রী যারা পড়াশোনা করে, কথা কম বলবে, তোমার কথা বলিনি কিছু। যখন প্রত্যেকটা রিক্রুটমেন্টের সময় বাংলার ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে, যারা গরিব খেটে খাওয়া বাংলার ছাত্র পড়াশোনা করছে, এই সিপিএম আর বিজেপি একসাথে তারা প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে কেস করে দিচ্ছে, প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে কেস করছে। আর বাংলার ক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রীরা চাকরির ক্ষেত্রে কোর্টে গিয়ে বাধা পাচ্ছে। আপনারা কেস করছেন, তাই আমজনতা চাকরি পাচ্ছে না, তাই? কেস কারা করছে সেটা আপনারাই জানেন। এ রাজ্যের হাইকোর্টের নির্দেশেই তদন্ত চলছিল, সেই তদন্ত পেরে এ রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে আছে, মানিক ভট্টাচার্য জেলে আছে। এর থেকে আর নতুন করে কিন্তু বলার লাগে না তৃণমূল দলটা চোরের দল, আর কংগ্রেস তো বন্ডের চুরি করেছে, সেই টাকা তাদেরও ভর্তি। বড় চোর ছোট চোর আমরা মাপতে আসিনি। এবারে লোকসভা নির্বাচনে আমরা মানুষের অধিকারের প্রশ্নে দাঁড়িয়ে লড়াই। বারাসাতে যিনি তৃণমূল কংগ্রেস, মানুষ তো এত দাঁড়িয়ে আছে, ভাই চাকরি কোথায় গেল? চাকরি চুরি করেছে তৃণমূল সরকার। কে করেছে? তৃণমূল সরকার চুরি করেছে। না বলো, চাকরি চুরি করেছে তৃণমূল সরকার, কোন নেতা নেত্রী নয়, নর্মাল একজন আমজনতা বলছে। সে কোথা, কোন আমজনতা? আপনারা বলছেন আমজনতা, বাংলার মানুষের, সাধারণ মানুষের। দাদা আপনি আইএসএফ করেন নাকি? হ্যাঁ, আমি কোনো পার্টির সাথে যুক্ত নয়, আমি কদমগাছি পঞ্চায়েতের সদস্য, কদমগাছি কোনো পার্টির সাথে যুক্ত নয়। কদমগাছি পঞ্চায়েত, আমি কোনো পার্টির সদস্য, কদমগাছি পঞ্চায়েত। তুমি যে একটু আগে বললে কোনো একটা পার্টির সদস্য নেই না, আমি আচ্ছা বেশ বেশ বেশ, আমি কোনো পার্টির সদস্য নয়। বাংলার মানুষ, সাধারণ মানুষ দেখতে পাচ্ছে 21 নির্বাচন, তো তৃণমূল কংগ্রেসের নির্বাচন, যেটা নির্বাচন হয়েছে বিধানসভা নির্বাচন, ওরা বলে থাকে দাদার পুলিশ। শুনুন, এরা বলে থাকে দাদার পুলিশ, দিদির পুলিশ, তাই তো?
একটু আগে আমি শুনছিলাম, আমি আজকে সকালে পেপারে পড়ছিলাম, এখানকার যে প্রার্থী হয়েছে বিজেপির স্বপন দেবনাথ, সেই বলেছে যে বুথের বাইরে চেলাকাটে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, না এবার নির্বাচন করবে দাদার পুলিশ। তা বাংলার মানুষ দেখেছে 2021-এর নির্বাচন, অত সেন্ট্রাল পোস্ট দিয়েও কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেসকে আটকানো যায়নি। মানুষ তৃণমূলকে ভোট দেবে, মানুষ তৃণমূলকেই ভোট দেবে, যাই হয়ে যাক। আরে মানুষ ভোটটা দিতে পারছে কোথায়? আপনি বলুন না, পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়েছে, প্রহসন হয়েছে, পৌরসভা নির্বাচনে ভোট হয়েছে, প্রহসন হয়েছে, আর উনি বলছে রিক্রুটমেন্ট হয়েছে। আমি বলছি আপনার সামনে চলে যান, বারাসাত গভর্নমেন্ট স্কুল চলে যান, একটা নাম করা স্কুল, আজকে সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে, 3 দিন ছাত্ররা বাড়িতে থাকছে, যে 3 দিন ক্লাস আসছে সেই দিন শিক্ষক থাকছে না স্কুলে। তো উনি বলছেন রিক্রুটমেন্টের কথা। আমরা বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা দেখতে পাচ্ছি, তৃণমূল কংগ্রেস শুধুমাত্র চুরি, দুর্নীতি আর সন্ত্রাস ছাড়া আর কিছু করছে না, শুধুমাত্র মানুষকে চমকানি ধমকানি দিয়ে ভোট। বেশ, চমকানি ধমকানি দিয়ে ভোট। আচ্ছা, এবার একটু আমি একটু সমর্থকদের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, আপনাদের মনে আছে তৃণমূল কংগ্রেসকে বলা আছে 2 কোটি টাকা, 2 কোটি চাকরি প্রতি বছরে একটা প্রতিশ্রুতি ছিল, তো হয়েছে? কিছুই হয়নি। 2 কোটি চাকরির ক্ষেত্রে আমরা দেখলাম আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসেছিলেন, তিনি বলেছেন 2 কোটি চাকরি দেবে, কিন্তু আমরা কি দেখলাম, ভোট মিটে গেল, 2 কোটি চাকরি পেলাম না। আমরা কি করলো, আমাদের যে সরকারি সংস্থাগুলো, প্রত্যেকটা সংস্থা বিক্রির পথে, ব্যাংক বেসরকারীকরণের পথে, প্রত্যেকটা ব্যাংকের কর্মী ছাঁটাই করে ব্যাংকগুলোকে মার্চ করে দিয়েছে। তার সাথে সাথে প্রধানমন্ত্রী কি করলো, আমাদের সবচেয়ে যারা দেশকে রক্ষা করে সেনাবাহিনীকে কন্ট্রাকচুয়ালে পরিণত করলো। এটাই কি তার 2 কোটি চাকরি? দেখুন, 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা, এটা আমরা প্রতিশ্রুতি শুনেছিলাম, এবং প্রতিশ্রুতি অনুযায়ী ভারতবর্ষের মানুষ কিন্তু একজন যিনি তখন প্রধানমন্ত্রীর পদপ্রার্থী ছিলেন তার উপরে ভরসা করেই, এখনো মোদী, নরেন্দ্র মোদী। কিন্তু তারপরে আমরা দেখলাম যে 2 কোটি চাকরি তো হয়নি, উল্টে আমরা দেখলাম 1.5 কোটি মানুষের চাকরি চলে গেল। এবং বেশ, তবে এখানে আরো একটা প্রশ্ন আসে, ডবল চাকরি হবে কে বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাও কি হয়েছে বাংলায়? ভারতবর্ষের মধ্যে যদি আপনি দেখেন, গুজরাটে কিন্তু লাস্ট 5 বছরে মাত্র 37 জনের চাকরি হয়েছে। কিন্তু আপনি যদি বাংলায় দেখেন, এই বাংলার ইতিহাসে সব থেকে বেশি চাকরি কিন্তু এই তৃণমূল গভর্নমেন্টের আমলেই হয়েছে। 42% বেকারত্ব কমেছে তৃণমূল সরকারের আমলে। পশ্চিম বাংলার 42 সরকারের 42% বেকারত্ব কমেছে, সেটা আমাদের রিপোর্ট না, এটা কেন্দ্রীয় সরকার। তবে যদি 42% বেকারত্ব কমে, তাহলে কেন আইএলওর রিপোর্ট, যেটা বিজেপি মানতে চায় না, আইএলওর রিপোর্ট বলছে দেশে এই মুহূর্তে 84% শিক্ষিত বেকার রয়েছে? দেশের কথা, এটা তো ঘটনা। দেশের প্রধানমন্ত্রী তাহলে কি করছে? সেই প্রধানমন্ত্রী যদি দেশের মানুষকে, প্রধানমন্ত্রী যদি দেশের হয়, তাহলে সেখানে চাকরি হবে না। বেশ একটু বিজেপির কাছে আসবো। আচ্ছা, 2 কোটি চাকরি কি হয়েছে আদৌ? সরাসরি কখনো চাকরির কথা বলেনি, জীবিকার ব্যবস্থা হবে, মানে কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে। মুদ্রালোন যোজনা জিজ্ঞাসা করুন, ব্যাংকগুলোতে তৃণমূলের লোকেরাই মুদ্রালোন যোজনা এরা তুলেছে বেশি। সেখানে একটা লোক যে টাকা তুলেছে তার থেকে 10 জন 15 জন জীবিকার ব্যবস্থা হচ্ছে। তাই এগুলো চাকরি নয়, কর্মসংস্থান। ডবল চাকরি কোথায়? ডবল চাকরি কোথায় গেল? 2021-এর আগে ভাঙা পায় বলেছে চাকরি হচ্ছে ধোয়া। তুমি কি চাকরি হবে? ডবল চাকরি কই? যারা প্রশ্ন করছে ওদেরকে জিজ্ঞেস করুন, এসএসসি এখানে 15 বছর বন্ধ কেন? স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ হয় না কেন 10 বছর ধরে? প্রশ্ন করুন। আমি একটা কথা বলি, যারা চাকরি পেয়েছে ধর্মতলার মধ্যে, তারা পায়ে পড়ছে মমতা ব্যানার্জির কাছে, আমাদের চাকরি দিন, আমাদের সন্তানরা না খেয়ে আছে, আমাদের স্বামীরা বেকার। সেই টিএমসি সরকার, সেই চোর, এখনো বড় গলা, চোরের মায়ের বড় গলা। তো চাকরি প্রার্থীদের চাকরি হলো না কেন? চোরের মায়ের গর্বলা। বলছি দাদা, আপনারা জানেন এখানের প্রার্থী একজন মাদক পাচারকারী। একটু ক্যামেরাটা ঘোরাতে বলবো। এই যে উনি মাদক পাচারকারী, উনিও ছিলেন, প্রমাণ দেব। ওদের কাউন্সিলর খুনি, ওদের মমতা। আচ্ছা, বারাসাতের সহকর্মী, আমার সহকর্মী একটা কথা বললো, এই বিজেপিটা হচ্ছে মাদক পাচারকারীর দল। এখানে যে প্রার্থী হয় সেও মাদক পাচারকারী, যে পৌরসভা প্রার্থী হয় তার ছেলেও মাদক পাচারকারী। যদি বিজেপি মাদক পাচারকারীর দল হয়, তাহলে তৃণমূল কংগ্রেসটা কি? তৃণমূল কংগ্রেস চাকরি চোরের দল। দেখুন, ভারতীয় জনতা পার্টি কখনোই মাদক পাচারকারী হতে পারে না। তার কারণ স্বচ্ছ ভাবমূর্তির রাজনৈতিক দল, যাদের নীতি আদর্শ আছে। আর এই যে দলটার সঙ্গে আমাদের ডিবেট করতে হচ্ছে, এই দলটার কোনো নীতি আদর্শ বলে কিছু নেই। বেশ, নীতি আদর্শ এতক্ষণ ধরে তো শুনলেন, আপনারাও শুনলেন, দেখলেন মোটামুটি। আমার একটাই প্রশ্ন, এ বলে ও মাদক পাচারকারী, ও বলে চাকরি চুরি করে। বামেরা কোথায়? বামেরা এখনো পর্যন্ত এই দ্বন্দ্বকে ক্যাপচাইজ করে ভোট বাড়াতে পারলো না।
এইবারে দেখুন লোকসভা নির্বাচনের সবে দামামা বেজেছে। এবার বারাসাতে যিনি লোকসভার প্রার্থী হয়েছেন আপনারা সবাই চেনে, তিনি কিন্তু দেখেছেন টিভির পর্দায় আমরা দেখেছেন দু হাত পেতে টাকা নিচ্ছে। কে? কাকুলি ঘোষ দোষীরা টাকা নিতে দেখেছে সবাই, কপাল। কাকুলিদের টাকা দিয়ে সবাই দেখেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে প্রার্থী চোরের দলে চোরের প্রার্থী হয়েছে। আবার একদিকে বিজেপি যিনি স্বপন মজুমদার প্রার্থী, তিনি মাদক পাচারকারী। তাহলে দেখছেন চোরে চোরে মাস্তুতো ভাই, তৃণমূল আর বিজেপি একই পথের প্রতীক। কাকলি ঘোষ দস্তিদার, ববি হাকিম, এদেরকে সবাই তো টাকা দিতে মানুষ। উনি বলছেন কাকলি ঘোষ দস্তিদার সম্পর্কে, আগে জানুন বুঝুন যে ওনাদের যে প্রার্থী প্রবীর ঘোষ ছিল, এখন বর্তমানে সঞ্জীব চট্টোপাধ্যায়। আমরা দেখেছি বারাসাত পৌরসভায় এই জন্যই সরিয়ে দিল প্রবীর ঘোষকে। না, ত্রিপল চুরি কেলেঙ্কারিতে সঞ্জীব চট্টোপাধ্যায় কেলেঙ্কারি পৌরসভা, বারাসাত পৌরসভায়। কি বলবেন? এই আপনি অনেকক্ষণ ধরে এদিক ওদিক করছেন, এত করার দরকার নেই। যে কোনো একজনের কাছে যান। এই যে 10ই মার্চ হচ্ছে ক্যান্ডিডেট অ্যানাউন্স হলো তৃণমূলের, অর্জুন সিং ভালো জামা কাপড় পরে গেছিল ওই র্যাম্পে হেঁটে হাত নাড়বে বলে, হলো না, নেমে এলো বিজেপিতে যোগ দিল। এরকম অনেকে আছে, মুকুটমণি অধিকারী রানাঘাট, বিশ্বজিৎ দাস বনগা ভিতরে ঢুকলে, বিধানসভার ভিতরে ঢুকলে তৃণমূলের বিজেপির এমএলএ, বাইরে বেরোলে তৃণমূলের ক্যান্ডিডেট, একই মুদ্রার এপিট ওপিট। তুমি এসইউসিআই তে ভোট দেবে না তোমার ফরওয়ার্ড ব্লককে ভোট দেবে? উনি আগে ঠিক করুক যে হচ্ছে অর্জুন সিং বলো তো, তোমরা সিপিএম না ফরওয়ার্ড ব্লক? ক্যান্ডিডেট চেঞ্জ করতে হয়, এই লজ্জা। আর এই ওরা বলছে আমরা নীতি আদর্শের সঙ্গে কোনোদিন আপোষ করি না। বিশ্বজিৎ বসুরা বিজেপির এমএলএ, তৃণমূলের ক্যান্ডিডেট, এমন একজনকে যারা বিজেপির সঙ্গে ওই জন্য ক্যালেন্ডার হয়ে গেছো, শূন্যতে নেমে গেছে, শূন্য। তোমরা ওই যে 34 বছর বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, এরা তো এখনো খাতায় কলমে বিজেপির এমএলএ, কিন্তু বেশ 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 একটু শান্তি বেশ। দেখা গেছে এখানে যারা সমর্থক রীতিমত তারা উত্তেজিত। তৃণমূল কংগ্রেস বামকে জিজ্ঞেস করে, আগে তোমরা বলো তোমরা ফরওয়ার্ড ব্লক কি তোমরা সিপিএম? যাহাই ফরওয়ার্ড ব্লক তাহাই সিপিএম। ওরা বেসিক সেন্স জানে না। আমরা হচ্ছে একটা বাম ফ্রন্ট, সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, ঐক্যবদ্ধ ফ্রন্ট। আমরা বামপন্থী ভাবে লড়াই করি। আমাদের লড়াই ছোট্ট প্রশ্ন একটুখানি ছোট্ট প্রশ্ন, প্রার্থী বদল করলে কেন? আমরা কোনোদিন নীতি আদর্শের সঙ্গে আপোষ করিনি, আগামী দিনেও করব না। অভিযোগ উঠেছে প্রার্থী বদল করেছে, ওরা হচ্ছে বিজেপির এমএলএ কে নিয়ে তৃণমূলের প্রার্থী করেছে। বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী, রানাঘাটের মুকুটমণি। বেশ 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 বারাসাতে আজ যেটা আমাদের ইস্যু, আলোচ্য বিষয়, মহিলা ভোটার টানতে কোন দল কি করবে? দেখুন, মহিলা ভোটার, আমি প্রথম কথা বলতে চাই যে আজকে পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষাটা কোথায়? আমরা সন্দেশখালীর মতো দেখতে পাচ্ছি, সন্দেশখালী সামনে এসছে, এরকম বহু সন্দেশখালী লুকিয়ে রয়েছে যেখানকার মহিলারা সাহস পাচ্ছে না সামনে আসার জন্য। কারণ এরকম শাহজাহানের মতো এরকম প্রচুর শাহজাহান পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে লুকিয়ে রয়েছে। আজকে যেটা বলছি আমি, প্রত্যেকটা মুহূর্তে দেখুন, আজকে বারাসাতের মহিলারা বেরোতে ভয় পাচ্ছে রাত্রিবেলায়। বারাসাতের একাধিক জায়গায় এরকম ঘটনা ঘটেছে যেখানে মহিলাদের শ্লীলতাহানি হচ্ছে। আমি বলছি বারাসাত ব্যারাকপুর রোডটা এখন দুষ্কৃতীদের আতুরঘর হয়ে গেছে। বারাসাত ব্যারাকপুর রোডটা দুষ্কৃতীদের আতুরঘর হয়েছে। বারাসাত ব্যারাকপুর রোডটা মহিলারা বেরোতে ভয় পাচ্ছে। দেখুন, আপনাকে একটা কথা বলি, আপনি এখানে তো টকশো করতে এসছেন তো। কটা প্রার্থী আছে আমরা বলতে এসছি, প্রার্থী হয়ে বলতে এসছি তো, কোনো প্রতিনিধি দলের প্রতিনিধি হয়ে। আপনি মহিলাদের নিয়ে কথা বলছেন, একটু কথা বলছেন তো। বলবো সন্দেশখালী আসবো। বিজেপির প্রতিনিধি বললো তো, বামপন্থী প্রতিনিধি বললো, আমি তৃণমূলের প্রতিনিধি। আর এই পশ্চিমবাংলায় এই বারাসাত লোকসভা কেন্দ্রে একমাত্র মহিলা প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। আপনি ভাবুন, কেউ মহিলা প্রার্থী দেওয়ার সাহস দেখায়নি। আর বারাসাতে ডাক্তার কাকলি ঘোষ 3 বারের সাংসদ, পরপর 4 বার কাকলি ফরএভার, এটা ট্যাগলাইন আমাদের। 4 বারের জন্য কাকলি প্রস্তুত, বারাসাতের মানুষ প্রস্তুত। তার কারণ আপনারা একটু এগিয়ে যান, বারাসাত মেডিকেল কলেজ
কোনোদিন বামপন্থীরা ভেবেছিল বারাসাতের মতন হসপিটাল মেডিকেল কলেজ হবে? বলুন। আপনারা দেখুন হাইওয়ে লাইট দেখুন বারাসাতের এবারে লোকসভা নির্বাচনে মহিলারা খুব আতঙ্কিত, কারণ আমাদের রাজ্যের মহিলারা সুরক্ষিত নেই। হাঁসখালি সন্দেশখালির ঘটনা সবাই জানে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার মহিলা ভোটাররা কি করবে সেটা আপনারাই বুঝতে পারছেন। যারা সুরক্ষা পায় না তারা সেই জায়গায় দাঁড়িয়ে তারা জানে বামপন্থীরা মানুষের সুরক্ষা দেয়। বামপন্থীরা মানুষের অধিকারের প্রশ্নে দাঁড়িয়ে তারা লড়াই করে। সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বামপন্থী সাংসদরা পার্লামেন্টে দেখিয়েছে ইলেকট্রনিক বন্ডের বিরুদ্ধে কিভাবে দাঁড়িয়ে বিজেপি যে চুরি করে তার প্রমাণ আমরা দেখেছি ইলেকট্রনিক বন্ডের মাধ্যমে। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস শিক্ষা ক্ষেত্রে শুরু করে সমস্ত ক্ষেত্রে চুরির জন্য তারা আজকে জেলে আছে। দুটোই চোর। এই চোরেদের বিরুদ্ধে বারাসাতের যারা বামফ্রন্টের সময় বারাসাতে মাদার ডিয়ারি হয়েছিল আপনারা সবাই জানেন। মাদার ডিয়ারি এখনো চলছে। সেই মাদার ডিয়ারি যেখানে মাদার ডিয়ারি বাচ্চারা দুধ খায়, সেই মাদার ডিয়ারি দুধটাকে শেয়ার বিক্রি করে দিয়েছে। সেই শেয়ার বিক্রির টাকা তৃণমূলের বন্ডে গেছে 375 কোটি টাকা, যখন সিঙ্গুরে কারখানা। মানে বোঝা গেল, মানে উনি বলছেন বিজেপি এবং তৃণমূল হলো চোরে চোরে মাস্তুতো ভাই, চোরে চোরে মাস্তুতো ভাই। দেখুন বিষয়টা আমি বলি, উনি বলছেন উনি বয়স্ক লোক, ওনাকে সম্মান করি, কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে 2016 সাল থেকে 2021 সাল অবধি পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল ওনাদের আজকের শরিক দল ছিলেন সিপিএম, এবং তৃণমূল কংগ্রেস সব থেকে যে চুরি সব থেকে যে দুর্নীতি করেছে সেটা সেই টার্মসে সেই 5 বছর অর্থাৎ 2016 থেকে 2021। আজকে 2021-এ যখন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দলের আসনে বসেছে, আজকে তাদের দুর্নীতিগুলো মানুষের সামনে আসছে। তার কারণ সিপিএম ফরওয়ার্ড ব্লক তৃণমূল কংগ্রেসের দুর্নীতির প্রত্যেকটা মুহূর্তে যে তৃণমূল কংগ্রেস বলেছিল 25-75, সেই 25% ভাগ সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক পেয়েছে। চোরে চোরে মাস্তুতো ভাই। আরে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে বিজেপি, এই যে বামফ্রন্ট সিপিএম, এদের প্রার্থী, এদের প্রবীর ঘোষ প্রার্থী হয়েছিল তো? এলাকা জিজ্ঞেস করুন প্রার্থী কে ছিল? প্রবীর ঘোষ। প্রবীর ঘোষকে কেন বাদ দিল জিজ্ঞেস করতে পারবেন? কেন বাদ দিলেন? আমরা বামপন্থীরা একটা নীতি আদর্শের উপর দাঁড়িয়ে লড়াই করি। যখন দেখলাম প্রবীর ঘোষের নামে একটা ঘটনা আমরা পেয়েছি, সঙ্গে সঙ্গে বামপন্থীরা দৃঢ়তার সঙ্গে তাকে প্রার্থীপদে প্রত্যাহার করে। দুর্নীতির অভিযোগ ছিল তাই প্রত্যাহার। কথা বলছে এই যে যাকে প্রার্থী করেছিল প্রবীর ঘোষ, সেই বিজেপির শিক্ষক সংগঠনের আমাদের বিকাশ ভবনে যে সহায়ক লেবু জমা যাচ্ছে, তাহলে বিজেপি আর বামফ্রন্ট কতটা ঘট বোঝাই যাচ্ছে। মানে বামের ভোট রামে, বামের ভোট রামে। দেখুন বিষয়টা হচ্ছে গিয়ে ভারতীয় জনতা পার্টিতে আমরা দেখতে পাচ্ছি 2021 সালের আগে ঢল নেমেছিল, এই লোকসভার আগেও ঢল নামছে, কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে আজকে কেউ ভারতীয় জনতা পার্টিতে আছে, সে ভারতীয় জনতা পার্টি যদি কোনো কারণে ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দল করতে পারে সেটা আমরা কোনো বাধা দিই না। আমরা তৃণমূল কংগ্রেস নয় যে চমকে ধমকে তৃণমূল করাতে হবে। চমকে ধমকে তৃণমূল করেন আপনারা, চমকে ধমকে চমকে ধমকে তৃণমূল কংগ্রেস করাতে হবে? আরে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে। এই যে রেখা পাত্র বলে যে দাঁড়িয়েছে বিজেপির বসিরহাটের প্রার্থী, আমি বলবো লক্ষ্মীর ভান্ডার হোক, স্বাস্থ্যসাথী হোক, জনসাধারণ সবাই পেতে পারে। এটা তৃণমূলের প্রকল্প না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর প্রকল্প। প্রত্যেকটা মানুষের অধিকার আছে। এই রেখাপত্র কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের শরিক। এই প্রতিবাদী মুখ কথা বলছে না, বাংলার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নারী, আমাদের কাকলি অবস্থায় আমাদের লোকসভার প্রার্থী সবাই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরণের শরিক। তাই আচ্ছা বেশ মানে বোঝা গেল লক্ষ্মীর ভান্ডার এবার তুরুপের তাস, এবং সেই তুরুপের তাস কি তৃণমূলের হাতে? লক্ষ্মী ভান্ডারের এবার লক্ষ্মীর ভান্ডার তুরুপের তাস নয়। এই কারণ আমাদের রাজ্যের মানুষ দেখেছে মায়েরা তারা সুরক্ষিত নয়, তারা তুরুপের তাস হবে কেন? আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস ও বিজেপি বলে সেটিং, আপনারা জানেন অজিত পাওয়ার এখানে ধমক চমকের রাজনীতি চলে। যখন কেউ যখন মাথা চাড়া দেয় তখন ইডি লাগিয়ে দেবে, যখন দুর্নীতি ইডি যখন আসবে তখন সে তৃণমূল থেকে বিজেপিতে চলে যাবে। অর্জুন সিং তার প্রমাণ। অর্জুন সিং এর কাছে তৃণমূল করার সময় হাজার হাজার কোটি টাকা তৃণমূলকে আত্মসাৎ করেছে, ও বাঁচার জন্য বিজেপিতে আবার গেছে। তা তৃণমূল কংগ্রেস বিজেপি যারা ধমক দিয়ে ইডি সিবিআই লাগিয়ে আমার ভোটটাকে নিতে হবে, ভারতবর্ষের মানুষ সেটা দেখেছে। মহারাষ্ট্র বেশ সহজ হিসেব, ট্রাম্প কার্ড লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারের ট্রাম্প কার্ড তৃণমূলের হাতে। আপনারাও তো চাইছেন সেই লক্ষ্মীর ভান্ডারের ট্রাম্প কার্ড নিজের হাতে নিতে। দেখুন লক্ষ্মীর ভান্ডার যেটা তৃণমূল কংগ্রেস ভোট কেনার রাজনীতি করছে, পশ্চিমবঙ্গের মায়েরা বুঝে গেছে ভোট কেনার রাজনীতি। আপনারাও তো বলছেন 3000 টাকা দেবো। বিষয়টা আমরা বলছি যে আমরা জানি যে লাডলি বেহেন
যেটা আজকে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভান্ডার আপনারা বলছেন যে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার চলছে, এর আগে মধ্যপ্রদেশে এই প্রকল্প চালু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এটা পরে বিজেপিকে কপি করছে, কারণ আপনারা কপি করেছেন লক্ষ্মীর ভান্ডার, আপনারা কপি করেছেন। এক দাঁড়ান, লক্ষ্মীর ভান্ডার তো কপি করেছি বলছে, বেটি বাঁচাও বেটি পড়াও, কেউ সুযোগ সুবিধা পেয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও? সারা ভারতবর্ষে এরা বলেছে পশ্চিমবাংলা কোনো মানুষ বেটি বাঁচাও বেটি সুযোগ সুবিধা পায়? আর লক্ষ্মীর ভান্ডারের কথা, তাহলে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যখন এতই প্রবলেম, লক্ষ্মীর ভান্ডার এতই প্রবলেম, তাহলে গুজরাট আহমেদাবাদ থেকে এসে নরেন্দ্র মোদী অমিত শাহদের বারবার কেন বলতে হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের কথা? কেন বারবার বলতে হচ্ছে লক্ষ্মী ভান্ডারের কথা? দেখুন, উনি যেটা বলছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও, ওনাকে আগে জানতে হবে যে বেটি বাঁচাও বেটি পড়াওতে কেন্দ্র সরকার 767 কোটি টাকা বরাদ্দ করেছে এবং সেটা কাজ হচ্ছে। আজকে আমি আপনাকে বলে দিই, আজকে তৃণমূল কংগ্রেস শুধু মনে করছে যে চিল্লিয়ে বিজেপিকে দমাবে, সেটা পারবে না। 2021 সালে 2রা মের পর চেষ্টা করেছিল যে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে মুছে দেবে, কিন্তু সেটা পারেনি। আজকে বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টি বর্তমান পশ্চিমবঙ্গে যে অবস্থান করছে এবং আগামী দিন ভারতীয় জনতা পার্টি যে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে, এখানে আগামী দিনে সরকার করবে বিজেপি। বিজেপি কোথায় সরকার করবে? বাংলায়। বাংলায় বিজেপি সরকার করবে? আগে জিজ্ঞেস করুন তো যে 42 আসনের মধ্যে ওরা কটা পাবে? ওরা কটা পাবে বলুন তো? ওদের নিজেদের মধ্যে এত গন্ডল, প্রার্থী নিয়ে এত গন্ডল, আগে 10টা পাক, তারপরে তো বিজেপি সরকার গঠন করবে পশ্চিমবাংলায়। আগে 21 নির্বাচনের আগে তো প্রচুর কথা বলেছিল বাংলা নির্বাচনে বিজেপি সরকার গঠন হয়ে গেছে, মুখ্যমন্ত্রী ঘোষণা হয়ে গেছিল, এদের 5-6টা মুখ্যমন্ত্রী, প্রচুর মুখ্যমন্ত্রী ঘোষণা হয়ে গেছিল, কিন্তু নির্বাচনের পরে দেখা গেল 100 পার হলো না, 200 পার। স্লোগান ছিল 21 200 পার, 100 পার হতে পারেনি, 100 পার হতে পারেনি। 21 ছিল 200 বার, আপকি বার 200 পার, 100 হলো না। এবার বলছেন আপনারা 42, সেখান থেকে নেমে 35, সেখান থেকে নেমে গতকাল অমিত শাহ বললেন 30, তাহলে কত হবে? দেখুন, বিষয়টা আমরা ফলাফলের পরে দেখতে পারবো, কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ, আমরা যে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছি তাতে প্রত্যেকটা মানুষের যে সাড়া পাচ্ছি, আমি একদম আপনাকে কমপক্ষে বলছি, অমিত শাহজি বলেছেন 35-35-এর মধ্যে ভারতীয় না 30 লাস্ট বললেন 30। যেটা বিষয় দেখুন, আজকে আপনারা করছেন যে মহিলাদের ভোটার নিয়ে, আমার খুব দুর্ভাগ্য লাগছে যে তৃণমূল কংগ্রেসের মহিলা প্রার্থী হয়েছে, কিন্তু ওনাদের মধ্যে একজন মহিলাকেও দেখতে পাচ্ছি না। ভারতীয় জনতা পার্টি, কেন্দ্র সরকার, মোদীজির সরকার ভারতবর্ষ জুড়ে এনাদেরকে জানতে বলুন যে 33% মহিলাদের সংরক্ষণের কাজ সেটা মোদী সরকার। কি বলবেন? মোদী সরকার 33% উইমেন রিজার্ভেশন করেছে। দেখ, আপনারা দেখতেই পাচ্ছেন বাংলায় যদি মহিলাদের কথা ভেবে থাকে, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে। আপনি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী সব ছেড়ে দিন, রূপশ্রী ছেড়ে দিন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার নির্বাচনের ক্ষেত্রেও দেখবেন সেখানে 50% উপর কিন্তু মহিলা সংরক্ষণ রয়েছে। মহিলা সংরক্ষণ তৃণমূল বিজেপি কিছু করেছে? মহিলা সংরক্ষণের বিষয়ে আপনারা জানেন, বামফ্রন্টের আমাদের নেত্রী ছিলেন গীতা, মেদিনীপুর থেকে জিততেন উনি। গীতা মুখোপাধ্যায় প্রথমেই পার্লামেন্টে মহিলা দিবলি সংরক্ষণে যে তুলেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে এবছর আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে শিল্প কলকারখানা নেই। বামফ্রন্টের সময় জানেন সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা 90% হয়ে গেল, সেই ন্যানো গাড়ির কারখানাকে যারা বন্ধ করেছিলেন তৃণমূল এবং বিজেপি, ওই ধর্ণা মঞ্চে বিজেপি রাজনাথ সিং সেই মঞ্চে ছিলেন। এখানে বেকাররা যখন স্বপ্ন দেখলেন কলে কারখানায় চাকরি করবে, সেই সময় তৃণমূল এবং বিজেপি জোটবদ্ধ হয়ে সেই কারখানাগুলো তাড়িয়ে দিলেন। নন্দীগ্রামে কেমিক্যাল হাবের কথা আপনারা জানেন, একটার পর একটা কলকারখানা তৃণমূল ও বিজেপি যৌথভাবে তাড়িয়েছে। তাই মায়েরা এবার সিদ্ধান্ত করেছে ওই লক্ষ্মী ভাণ্ডারে তারা সন্তুষ্ট না, তারা চায় পার্মানেন্ট কাজ চায়, শূন্য পদে নিয়োগ চায়। আমাদের রাজ্যে 6 লক্ষ শূন্যপদ সরকারি নিয়োগ, সেই শূন্য পদে নিয়োগ করতে পারলে মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার আর চায় না। বেশ 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 এবার প্রশ্নোত্তর পর্ব। আমরা একটা খালি পোডিয়াম রেখেছি, আমরা বলবো বিজেপি, তৃণমূল এবং বামেদের পক্ষ থেকে একজন করে এগিয়ে আসতে। আসুন, একজন করে এগিয়ে আসুন যারা প্রশ্ন করবেন। প্রশ্ন করবে কি প্রশ্ন করবে? প্রশ্নটা হচ্ছে যে বাংলা থেকে আগের ইলেকশনে 18খানা সাংসদ বাংলা থেকে পেয়েছিল বিজেপি, তারা বাংলার জন্য কি কাজ করেছে, এবং এই বারাসাত লোকসভাতে কেন একটা বহিরাগত বনগার একটা মাদক পাচারকারীকে এনে দাঁড় করানো হলো এই বারাসাতে? এই প্রশ্নের উত্তর দিতে হবে। আমার খুব ভালো লাগলো যে ওনারা ভাবছেন, কারণ ওনারা বুঝতে পারছেন যে বারাসাত এবার বিজেপি পাচ্ছে, তো ওনার যে এটা চিন্তার বিষয়, এটা ওনার কথার মধ্যে দিয়ে প্রকাশ পেয়ে গেছে। তো যেটা বিষয় আমি আপনাকে বলে দিই, বনগার যিনি বিধায়ক,
ওনাদেরকে জানতে হবে যে বনগাঁর বিধায়ক জেতার পর আমরা কল্যাণী এইমস করতে পেরেছি, কারণ সেখানে আমাদের বিধায়ক ছিল। আপনি কল্যাণী রোডে চলে যান, সেখানে দেখতে পারবেন হাইওয়েটা কি মানে কত সুন্দরভাবে হাইওয়ে তৈরি হচ্ছে। কিন্তু প্রত্যেকটা মুহূর্তে যারা ভারতীয় জনতা পার্টির সাংসদ জিতেছেন প্রত্যেকটা জায়গায় কাজ হচ্ছে, আপনারা গেলে দেখতে পাবেন। কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকার থেকে যেভাবে বাধা দেওয়া হচ্ছে, কোনো প্রকল্পের জন্য কাজ করতে দেওয়া হচ্ছে না। 34 নম্বর জাতীয় সড়কটা দেখুন, দীর্ঘদিন ধরে ওনার বক্তব্য আছে, ওনার বক্তব্য আছে, শুনবো। ওনার বক্তব্য আছে। বিজেপির কোনো সাংসদকে দেখা যায়নি, আলুওয়ালিয়াকে দেখা যায়নি, লকেট চট্টোপাধ্যায়কে দেখা যায়নি, ঠিক আছে? এর প্রত্যেক জায়গায় রাজু বিস দার্জিলিং এ তার এলাকায় বলছে কালিম্পং এর বিধায়ক আমি ভোটে দাঁড়াবো নির্দলে, বিজেপির এগেনস্টে। কেন 18 জন সাংসদ জিতেছে, উত্তর দিন। একটা জায়গায় কাজ কাজ বলে দিলেন করেনি তো, এরা। কল্যাণী এইমস চলে যান। আপনার বাড়ির যদি কেউ অসুস্থ হয় ওখানে স্বাস্থ্যসাথী কার্ড লাগবে না, এমনি চলে যাবেন, বিনা খরচায় আপনি পুরো ট্রিটমেন্ট পাবেন। সেটা আপনার বনগাঁ লোকসভার মধ্যে হয়েছে, আপনাকে জানতে হবে। উন্নয়ন আমাদের বারাসাতে, আর আপনারা বলছেন এখানে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, এখানে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। সারা ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় আছে, কোন রাজ্যে কিছু করে দিতে পারছে না। এখানে পশ্চিমবঙ্গে সুরক্ষিত মায়েরা বোনেরা তাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। মমতা ব্যানার্জি ভোট দেবে। পরের প্রশ্ন কার? বিজেপির তরফ থেকে কে আছে? প্রশ্ন হচ্ছে যে আপনাদের ভেতরে জোট নিয়ে আপনারা প্রশ্ন করছেন, তাহলে আপনাদের যে কর্ণধার সীতারাম ইয়েচুরি ব্যাঙ্গালোরে গিয়ে টিকা কেটে বিরিয়ানি খেতে বসলেন কেন দিদির পাশে? যদি আপনাদের জোট না থাকে তাহলে বারংবার ইন্ডি জোটে আপনাদের প্রতিনিধি কি করে সেই জোটে পৌঁছায়, আর বাংলায় এসে তাহলে কি করে বলেছিলেন? বেশ, আসলে উনি না বিষয়টাকে ভালোভাবে দেখেননি। তার কারণ হলো আমাদের বামপন্থীরা বরাবরই বলে এসছে যে আমরা ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করে এবারে ভারতবর্ষের লোকসভা নির্বাচনে লড়াই করব। সেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বাংলার ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিজেপির সঙ্গে আমরা লড়াই করব না। কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যেখানে দুর্নীতিগ্রস্ত দল নেই, তৃণমূল তো আপাতমস্তক দুর্নীতি, বিজেপি তো ধর্মের নামে সুষ্ঠুতে ভোটকে বিভাজন করতে চায়, তাদের সঙ্গে কোথাও আমরা জোট বাঁধবো না। তা পরিষ্কার ভাষায় সীতারাম ইয়েচুরি প্রথম দিন ইন্ডিয়া জোটে একথা বলে দিয়েছিলেন। বেশ 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 নিলেন, উত্তর পেলেন। তৃণমূল কংগ্রেসের কাছে প্রশ্ন আছে। প্রশ্ন আছে আমার, তাহলে আপনারা যখন এই জোট করবেন না বলছেন, তাহলে বারংবার আপনাদের কর্ণধার ওই বারবার যাচ্ছেন কেন? কি করে? আরে আমরা পরিষ্কারভাবে এটা বলেছি, কেরলের ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে আমাদের লড়াই, ওখানে বিজেপি কেরলে নেই, ওখানে কংগ্রেসের সঙ্গে আমাদের লড়াই। এ রাজ্যের ক্ষেত্রে আমরা তৃণমূল বিজেপি লড়াই। আর বিজেপি ভাই জানে না যে কেরলে বিজেপি নেই, কেরলে তৃণমূল নেই। উনি জানে না মিজোরামে বিজেপি নেই, তৃণমূল নেই, ওরা জানে না এই কথাগুলো। বেশ 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 পরের প্রশ্নদাতা। বামেদের প্রশ্ন তৃণমূলের কাছে। তৃণমূল হচ্ছে এখন দাঁড়িয়ে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে ভাতার উপর নির্ভর করতে চাইছে। যখন পশ্চিমবঙ্গে বামপন্থীরা যখন সরকারে ছিল, শালবানিতে 35,000 কোটি টাকার বিনিয়োগ হওয়ার কথা ছিল জিন্দলদের পক্ষ থেকে, একটা টাকাও বিনিয়োগ হয়নি। আমরা দেখলাম স্পেনে হঠাৎ করে আমাদের রাজ্য থেকে সৌরভ গাঙ্গুলিকে তুলে নিয়ে গিয়ে পিসি সরকারের জুনিয়রের মতো ক্রিকেটার থেকে হচ্ছে শিল্পপতি বানিয়ে বলল 600 কোটি টাকার বিনিয়োগ করবে হচ্ছে শালবানিতে এখনো পর্যন্ত কটা ইট পড়েছে? পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস শুধু না, আমাদের যে সরকার রয়েছে, তুমি যেটা বলতে চাইছো সৌরভ গাঙ্গুলিকে তুলে নিয়ে গিয়ে ক্রিকেটার থেকে শিল্পপতি বানিয়ে দেওয়া হয়েছে। না না না, ওর প্রশ্ন হলো শালবনীতে এখনো পর্যন্ত কি হলো? শিলান্যাস হলো? ছিল 1 টাকারও ওই শালবানি জিন্দল প্রকল্প যখন উদ্বোধন করে বুদ্ধবাবু ফিরছেন, সেই সময় দাঁড়িয়ে মাওবাদীরা বুদ্ধবাবুর কনভয় উড়িয়ে দিতে গেছিল। তার হচ্ছে মেন মাথা ছিল সুচিত্রা মাহাতো। এখন তিনি কিন্তু জঙ্গলমহলে কিন্তু তৃণমূলের নেত্রী। শোনো, তোমার কথা বলি, তুমি যেটা কথা বলছিলে সিঙ্গুরের কথা, এই তোমার যে এখানে প্রতিনিধি আছেন, দাঁড়া বলবো সিঙ্গুরটা কেন বললাম। ও ভাই সিঙ্গুরের কথা কেন বলছেন শোনো। আরে দাঁড়াও, সৌরভ গাঙ্গুলি আসবো, রাহুল গান্ধী আসবো, সচিন তেন্ডুলকার আসবো, দাঁড়াও না। আরে তুমি বলতে দাও আমাকে, বলিনি বলতে দাও। তোমার এই যে প্রতিনিধি এসছে না, সে একটু বলছিল সিঙ্গুরের কথা, টাটা ন্যানো কারখানা সিঙ্গুরের। তুমি শুনেছো তো সিঙ্গুরের ঘটনা? সিঙ্গুরে হচ্ছে বাংলার চাষিদের, যেভাবে তোমার এই বামপন্থী সরকার যখন ছিল, বাংলার চাষিদের জোর করে সে জমি আটকে রেখেছে, যারা করার চেষ্টা করেছিল। কিন্তু তাছাড়া না, শোনো এই তো আমি 2 সেকেন্ড, আপনি যদি বিধানসভায় যান,
আপনারা বলেছিলেন 400 একর, এই তৃণমূলের সরকার 40 একরের বেশি কিন্তু খুঁজে পাইনি। তাহলে পশ্চিমবঙ্গের বেকার ছেলেদের কেন গলা টিপে হত্যা করা হলো? মিথ্যা কথা বলে। শোনো, শালবনি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, কলকারখানা থেকে শুরু করে, শোনো তুমি চলে যাও, বেশি দূর যেতে হবে না, তোমার শালবনি যেতে হবে না, তুমি ইকোপ্যাক্সে চলে যাও, দেখো কতগুলো আইটি সেক্টর চালু হয়েছে, তুমি আইটি সেক্টরে চলে যাও, তোমার অত দূর যেতে হবে না। আইটি সেক্টরে আমি ঢুকছি, এবার আইটি সেক্টর, ঠিক আছে, আমি আইটি সেক্টরে। তোমার কথা শোনো, যখন পশ্চিমবঙ্গে বামপন্থীরা ছিল, শোনো শোনো শোনো, উইপ্রো সেকেন্ড ক্যাম্পাস হওয়ার কথা ছিল, হ্যাঁ উইপ্রো সেকেন্ড ক্যাম্পাস হওয়ার কথা ছিল, ইনফোসিসের ফার্স্ট ক্যাম্পাস হওয়ার কথা ছিল, টিসিএস এর সেকেন্ড ক্যাম্পাস হওয়ার কথা ছিল, একটা আইটি কোম্পানিও কিন্তু হয়নি। তুমি চলে যাও না, উইপ্রো থেকে শুরু করে তুমি বলছো সবার সেকেন্ড ক্যাম্পাস হয়েছে, শালবনি থেকে শুরু করে, শোনো হয়নি হয়নি, উইপ্রো সেকেন্ড ক্যাম্পাস এখনো হয়নি। তোমার শোনো শোনো, বাংলার শিক্ষিত সমাজ, বাংলার শিল্প, তুমি গেলে শালবনি থেকে শুরু করে শুধু না, বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে শিল্প হচ্ছে, তোমরা অপেক্ষা করো শুধু, ঠিক আছে, অপেক্ষা করো। আচ্ছা বেশ 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 আমার বারণ করো, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বারণ করো, হ্যাঁ বলবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বারণ করো প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে কেসটা না খোঁজ করতে, ঠিক আছে। আপনি বাইপাস করছেন, ছিল শালবনির ক্ষেত্রে বিকাশবাবু কেস করেননি। পরিমাণে রাজ্যের মুখ্যমন্ত্রী বিনিয়োগ করেছে, বাংলা যে পরিমাণে শিল্পের জন্য বাংলার মুখ্যমন্ত্রী বিনিয়োগ করেছে, বিকাশবাবু দেননি। বিকাশবাবুর বেশ 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 ধন্যবাদ ধন্যবাদ, তিনজনকে ধন্যবাদ, ফিরবো আপনাদের কাছে, থাকুন আপনারা। কিন্তু কিন্তু আচ্ছা বেশ ভালো হয়েছে, কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে, যখন প্রসঙ্গ শিল্প, আমার কয়েকটা প্রশ্ন আছে। দেশে কটা শিল্প হলো? দেখুন, দেশে কত শিল্প হয়েছে সেটা পরে আসছে, আমি কিন্তু রাজ্যে কতগুলো শিল্প দেশে 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 আমি সঞ্চালনটা আমি করছি তো, দেশের উত্তরটা দিই। আমি আপনাকে বলে দিই, বর্তমানে ভারতবর্ষ মোবাইল ম্যানুফ্যাকচারিং এ দ্বিতীয় স্থানে রয়েছে, এটা জানতে হবে, যেটা ভারতবর্ষ কোনোদিনও স্বপ্নে ভাবতে পারেনি। কে বলছে? গার্মেন্টস এর কে বলেছে? তদন্ত বলছে আমাদের। ও তদন্ত, আচ্ছা, মানে আজকাল দেশে এক মিনিট মানে 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 আপনি তো প্রবক্তা, আজকাল দেশে কত শিল্প হয়েছে তা নিয়ে তদন্ত হচ্ছে, কে করছে? আমি আপনাকে যেটা বললাম যে একটা আমাদের শুধুমাত্র শিল্পর বিষয় নয়, আপনারা দেখলে বুঝতে, যদি আপনারা গুগলে সার্চ করেন সেটাও আপনারা দেখতে পারবেন যে আজকে গার্মেন্টসে ভারতবর্ষ দ্বিতীয় স্থানে এসছে। তো আজকে আমরা গাড়ি ম্যানুফ্যাকচারিং এ, যেটা ভারতবর্ষ ভাবতে পারতো না যে আজকে কার ম্যানুফ্যাকচারিং এ ভারতবর্ষ একটা জায়গা নিয়েছে। একটা ছোট্ট কথা বলবেন, হার্লে এক মিনিট আরে এক মিনিট, হার্লে ডেভিডসন ভারতবর্ষ থেকে চলে গেল কেন? দেখুন, হার্লে ডেভিডসন ভারতবর্ষ থেকে কেন চলে গেল, তাদের যে এডিশন ছিল বা তাদের যেটা ছিল সেটা তারা উইথড্র করে নিয়েছে। কিন্তু আপনাকে এটা জানতে হবে যে আজকে ভারতবর্ষের উন্নয়নটা কি করে হচ্ছে। আপনি যেটা বলতে চাইছেন আমি বলে দিই, হচ্ছে উন্নয়ন হচ্ছে, এই লাস্ট 10 উন্নয়ন হচ্ছে, আমি বলছি আপনাকে, 84% বেকার হচ্ছে, মোদিজি 84% বেকার, জিডিপি থ্রু দ্য রুফ আমি আপনার হচ্ছে। উত্তর দিচ্ছি, মোদিজি 2014 সালে যখন প্রধানমন্ত্রী আসে তার আগে অব্দি সারা ভারতবর্ষ জুড়ে মাত্র 74টা এয়ারপোর্ট ছিল। আজকে মোদিজি এই 10 বছরে উনি আসার পর আরো 75টা এয়ারপোর্ট তৈরি করেছে। কে করছে? কেন্দ্র সরকার, মোদিজি করছে। বরাত কে পেয়েছে? বরাত যেই পাক, দেখুন বরাত যেই পাক না কেন, আদানি কারণ ভারতবর্ষে। আমি আপনাকে প্রত্যেকটা মুদ্রা না না না, আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন। শিল্প শিল্প তাই তো, এই এক মিনিট, এই শিল্প শিল্প পশ্চিমবঙ্গে হয়েছে, পশ্চিমবঙ্গে আপনারা বলছেন শিল্প হয়েছে, আমার প্রশ্ন কি কি শিল্প হয়েছে বলুন। আপনারা জানবেন যে আইটি সেক্টর থেকে শুরু করে, আমি আসবো, বাম জামানায় হয়েছে, আসবো আইটি বাম জামানায় হয়েছে, আমি বলছি। আপনি সেক্টর এক মিনিট আরে এক মিনিট, সেক্টর 5 হয়েছে বাম জামানায়, এবার বলুন আপনারা কি করলেন? আপনাকে এক মিনিট দাঁড়ান, আপনি বেশি দূর যেতে হবে না, কাছাকাছি আপনি যান বামনগাছি রিজেন্ট, সেখানে হাজার হাজার লোক চাকরি করছে। কিসে? রিজেন্টে, কারখানাতে চাকরি করছে, সেখানে আমলে টেক্সটাইল হাবে কাজ করছে, কার আমলে? তৃণমূলের আমলে কাজ করছে। শিওর। আপনি শুনুন, তাপসী মালিক যাতে এতই শিল্প করার কথা বলছে সিঙ্গুরে, তাহলে তাকে এত শিল্পের জন্য আমার দুটো প্রশ্ন, না না না, আরে সঞ্চালন তো আমি করছি, প্রশ্ন হ্যাঁ শিল্প শিল্প উত্তর দেবেন, আমি শিল্প জিজ্ঞেস করছি। স্টিল প্লান্ট, একটা স্টিল প্লান্ট হওয়ার কথা ছিল, হলো? স্টিল প্লান্ট হয়নি মানে কোথায়?
কেন হয়নি? আপনি জান না, বানপুর থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে তো, কাজ তো চলছে। সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। ওগুলো বাম আমলে হয়েছে। কিসের বাম আমলে? বাম আমলে ব্যারাকপুরে যত শিল্প ছিল, চট শিল্প ছিল, সব গঙ্গার জলে ভেসে গেছে। বাম আমলে সব গঙ্গা জলে ভাসিয়ে দিয়েছেন আপনারা। আসলে তৃণমূলের যে ভাই এসছে না, সে ভাই আসলে হয়নি এখনো পড়াশোনাটা। শিল্পটা কি জিনিস বোঝে না। সবাইকে জিজ্ঞেস করেছিলাম কেন তাদেরকে ভোট দেওয়া হবে, কেন মানুষ ভোট দেবে। তবে আমারও কিছু বক্তব্য রয়েছে। গণমাধ্যমের চতুর্থ স্তম্ভ হিসেবে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমাদের কিছু বক্তব্য রয়েছে। এই আঙুল তো আপনারা অনেকবার তোলেন, আমি তুলি, আপনি তুলিন, বাঙালি 10 কোটি বাঙালি বারবার এই আঙুল তোলে। যখন দোকানে যান 1 কিলো চাল কিনতে আঙুল তোলেন, চালে খুঁত নেই তো। ডাল কিনতে যখন যান আঙুল তোলেন, পাউডার মেশাইনি তো। চিনি কিনতে গেলে আঙুল তোলেন, বলেন এই ওজনে কম দিল না তো। এটা যখন পেন কেনেন 100 বার ঘষে থাকেন, লেখা পড়ছে তো। এবার আঙুল তুলুন, আঙুল তুলে প্রশ্ন করুন কোন দল আপনার জন্য কি করলো। বড় বড় কথার প্রতিশ্রুতি নয়, আপনার কি উপকার হলো, আপনি নিজে বাড়িতে বসে কি পেলেন, গত 5 বছরে কি পেলেন, আগামী 5 বছরে কি পাবেন। 100 বছর নয়, 200 বছর নয়, 5 বছরের খতিয়ান জানতে চান, আঙুল তুলুন, ভোট দিন, প্রশ্ন করুন। কারণ আমার আপনার আমজনতার এই একটাই অস্ত্র। 10 কোটি বাঙালির এক কণ্ঠে ওঠা একটাই প্রশ্ন, মানুষের স্বার্থে কি।